সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ডক্টর মুজিবুর মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে। আজকে তোমরা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছ, ষষ্ঠ শ্রেণীর গণিত বই। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 5 দাগের প্রত্যেক পদের সহগ নির্ণয়, এখান থেকে আজকে অঙ্ক করাবো। আমি এই অনুশীলনীর আরো দুইটা পর্ব 1 পর্ব 2 1 থেকে 4 দাগ পর্যন্ত শেষ করেছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো করেছো অনলাইনে এবং সেখানে দেখেছো। আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো করবে, গুরুত্ব দিয়ে করবে, তাহলে তোমরা অঙ্কগুলো শিখতে পারবে বা তোমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে পারবে। তো আমি সরাসরি আজকে অঙ্কে চলে যাই, যেহেতু পরিচয় করবো আগে থেকেই আছে তোমাদের সাথে, যেহেতু আমার ক্লাস আগে করেছো তোমরা। তো আজকে আমি পঞ্চম 5 দাগের প্রত্যেক পদের সহগ নির্ণয়। এখানে আমরা প্রত্যেক পদ মানে আলাদা আলাদা পদ আলাদা করতে হবে। আমরা জানি পদগুলো প্লাস এবং মাইনাস থেকে আলাদা করা হয়। তার সহগ নির্ণয় করবো আমরা। দেখি 1 নম্বর অঙ্কে আছে 6b। তো সহগ নির্ণয় করতে গেলে মূলত অক্ষরগুলো বা চলকগুলোর সহগ নির্ণয় করতে হয়। তো এখানে b হচ্ছে চলক, এর সাথে কি আছে b * 6, তার মানে বা 6 * b যেভাবে নিই না কেন, তাহলে b এর সাথে 6 গুণ আছে, তাহলে এই b এর সহগ হচ্ছে 6। তাহলে অতএব b এর সহগ 6। আমরা এভাবে আলাদা করতে পারি। এরপর আছে xy, এখানে দুইটা xy চলক। এই xy এর সাথে কিছু নাই মানে অদৃশ্য একটা 1 আছে, তাহলে xy * 1, এই 1ই হচ্ছে xy এর সহগ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে xy এর সহগ, অর্থাৎ xy এর সহগ 1। ঠিক একইভাবে আছে 7ab। তো 7ab আমরা এভাবে লিখতে পারি ab * 7, ab * 7। তো ab * 7 হলে ab এর সহগ হচ্ছে 7, অর্থাৎ ab এর সহগ 7। খুবই সহজ অঙ্ক এবং ছোট ছোট অঙ্ক হবে, তোমরা আশা করি পারবে। এখানে একটু জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদ কিন্তু দুইটা, 2x একটা পদ, 5ab একটা পদ। তো 2x এই পদের ভিতরে সহগ কত? তো আমরা এখানে আলাদা আলাদা ভাবে করতে পারি। 2x সমান হচ্ছে x 2 * x বা x এর সহগ 2। কিন্তু 5ab মানে কি প্লাস 5ab, তাই না? তাহলে ab সমান ab * 5, তাহলে ab এর সহগ 5, এরকম আর কি। ঠিক একইভাবে 2x প্লাস থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে 2x একটা পদ, 8y একটা পদ। তো 2x এর সহগ হবে 2 * x, অর্থাৎ x এর সহগ হচ্ছে 2 আর 8y এর সহগ হচ্ছে y এর সহগ হচ্ছে 8। তাহলে এই 8y মানে হচ্ছে 8 * y বা y এর সহগ হচ্ছে 8। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পদ, 4y 15y অর্থাৎ 14y, তার মানে হলো 14y মানে হচ্ছে y * 14y সমান হচ্ছে y * 14, অতএব y এর সহগ 14 বা 14। এরপর আছে -4z, তার মানে কি z * -4 বা -4 * z, এটা করা যায় -4 * z। তার মানে কি z এর সহগ হচ্ছে -4, এখানে চিহ্নটাকে নিতে হবে, অতএব z এর সহগ হচ্ছে -4। একইভাবে x y z এর সহগ হচ্ছে -1/2 বা -1/2। এভাবে আমরা অক্ষরগুলোর সাথে সংখ্যা কত গুণ আছে সেই সংখ্যাটা গুণ করে আমরা হচ্ছে সহগ নির্ণয় করতে পারি। 5 দাগের ক এভাবে করতে হবে এবং খুবই সহজ, আশা করি তোমরা পারবে।
তোমরা খেয়াল করো, আমরা 5 দাগের ক শেষ করলাম এবং 5 দাগের খ। 5 দাগের ক্ষয়ে বলছে x এর আক্ষরিক সহগ নির্ণয়। তার মানে x এর সাথে যে অক্ষরগুলো আছে বা x এর সাথে কোন অক্ষরগুলো আছে সহগ হিসেবে আছে সেগুলো নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমটা দেখি, 1 নম্বরে আছে ax। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সাথে a আছে, x এর সাথে আছে a, তার মানে x গুণ a, তার মানে হচ্ছে ওদের x সমান এটা, অতএব x এর আক্ষরিক সহগ a। এরকম ভাবে এখন x এর সাথে প্লাস 3 ax প্লাস 3 আছে, এই অংশটুকু আমাদের কোনো কাজের না। আমরা দেখব x এর সাথে কি আছে, x এর সাথে আছে a, অর্থাৎ তাহলে এখানে দেখা যাচ্ছে যে x এর সাথে a গুণ হয়ে আছে। আমরা লিখব ax সমান হচ্ছে a গুণ x, অর্থাৎ x এর আক্ষরিক সহগ, অতএব x এর আক্ষরিক সহগ a। আমরা একইভাবে পরেরটা লক্ষ্য করি, যেহেতু x এর আক্ষরিক সহগ চাইছে তাহলে এখানে y এর কোনো কাজ কিন্তু এখানে নেই, এখানে x কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে। ও x আছে এখানে, তো একইভাবে এখানে ax মানে x এর সাথে a গুণ, তো x এর আক্ষরিক সহগ হচ্ছে a। তো পরেরটা আমরা লক্ষ্য করি একইভাবে 5x 8y, এখানে x আছে যেখানে এটুকুই কাজ করতে হবে আমাদের, তাহলে এখানে 5x 8y 5x, 5x মানে কি, 5x মানে হচ্ছে x * 5, অতএব x এর আক্ষরিক সহগ 5, এরকম আর কি। তো এরপরে 6y আছে, তো এটার কোনো প্রয়োজন নেই, আমাদের 3x, এটাকে আমরা লক্ষ্য করি 3x, একইভাবে 3x মানে x * 3, তাহলে x এর আক্ষরিক সহগ হচ্ছে 3। এভাবে নির্ণয় করতে হবে এবং খুব সহজ, আশা করি তোমরা পারবে। এরপরে আমরা 6 দাগ দেখি কি বলছে। এরপরে তোমরা লক্ষ্য করো 6 দাগ, 6 দাগে বলছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে একটি কলমের দাম x টাকা হলে একটি বইয়ের দাম যদি y টাকা হয় তাহলে এই রাশিগুলো নিচে যে রাশিগুলো দেওয়া আছে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে দেখি আমরা লক্ষ্য করি। 1 নম্বরে বলছে 3y, তো 3y, y মানে হচ্ছে বইয়ের দাম, তাহলে 3y মানে হচ্ছে তিনটি বইয়ের দাম। তাহলে 3y দ্বারা কি বোঝানো হয়েছে, 3y দ্বারা বোঝানো হচ্ছে যে 3y হচ্ছে তিনটি বইয়ের মূল্য। 3y দ্বারা কি বোঝানো হয়েছে, তিনটি বইয়ের মূল্য, অর্থাৎ তাহলে তিনটি বইয়ের মূল্য বোঝানো হয়েছে। তোমরা বোঝানো পর্যন্ত লিখতে পারো। তারপর 7x দ্বারা 7টি কলমের মূল্য বোঝানো হয়েছে, 7x দ্বারা 7টি কলমের দাম বোঝানো হয়েছে, আর 7টি কলমের দাম বোঝায়। এরপর আমরা দেখি x + 9y, x মানে কি কলমের দাম, আর 9y মানে হচ্ছে 9টি বইয়ের দাম। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা বোঝায় একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি। কি বোঝাচ্ছে, x মানে হলো একটি কলমের দাম ও 9y মানে হচ্ছে 9টি বইয়ের দাম। তাহলে x এবং x + 9y দ্বারা বোঝাচ্ছে একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি। ঠিক একইভাবে 5x মানে হচ্ছে 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি, তাই না? এটা দ্বারা বোঝায় 5টি কলম ও 8টি বইয়ের
সমষ্টি এরকম। ঠিক একইভাবে 6y প্লাস 3x দ্বারা বোঝায় 6টি বই দ্বারা বোঝায় 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টি। এটা ছিল 6 দাগে। আশা করি তোমরা পারবে, খুব সহজ অঙ্ক। এই যে এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তোমরা বাসায় একটু চেষ্টা করলেই আর পারবে, আমি আশা করি। আমরা এরপরে দেখি 7 দাগে। 7 দাগে কোয়া হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এখানে তিনটা জিনিসের দাম দেওয়া আছে। এখানে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। এক খাতার কথা বলছে, আমরা দেখি খাতা কি দ্বারা প্রকাশ করা হয়েছে, x দ্বারা। 5টি খাতা x দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে 5টি খাতা 5x। 5টি খাতা মানে হচ্ছে 5x। এখানে তুমি আলাদাভাবে লিখে নিতে পারো, যে এখানে বলে আমরা লিখে নিতে পারি এখানে একটি খাতার দাম x টাকা, একটি সংখ্যা দিতে পারি ওদের 5টি, বা ইংরেজিতে দেয় একটি 5টি খাতার দাম x গুণ 5 সমান 5x। এভাবে বের করে নিতে পারি। এইভাবে যদি আমরা বের করে নিই, 6টি পেন্সিলের দাম কত, একটি পেন্সিলের দাম y টাকা, 6টি পেন্সিলের দাম 6y। এই দুটো হচ্ছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তখন আমরা এভাবে লিখতে পারি, যে এভাবে একটি পেন্সিলের দাম, একটি খাতার দাম x টাকা, 5টি খাতার দাম বের করলাম, একটি পেন্সিলের দাম y টাকা, 6টি পেন্সিলের দাম বের করে নেব। আর মোট দাম কত, এটা যদি আমরা অঙ্কে এক লাইনে করতে চাই, মোট দাম সমান 5টি খাতা 5x প্লাস 6টি পেন্সিলের দাম 6y। এভাবে করা যায়। তোমরা 6y টাকে একটি পেন্সিলের দাম y টাকা, 6টি পেন্সিলের দাম 6y এভাবে করে নিতে পারো, নিয়ে তারপরে অঙ্কটা এখানে করতে পারো। আমি বইয়ের অঙ্কটাকে এখানে উঠে আসছে এজন্য, যাতে তোমরা সরাসরি অঙ্কের সাথে সম্পৃক্ত হতে পারো, এজন্য এখানে এটা ওঠানো। এই দাগটা হয়ে গেছে, আমরা এটা মুছে দিতে পারি। এরপরে বলছে যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। 8টি পেন্সিল, তাহলে আমরা ঠিক একইভাবে লিখে দিতে পারি, আটটি পেন্সিল, একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত, y টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম y গুণ 8 সমান 8y। ঠিক একইভাবে 8টি পেন্সিল, 3টি রাবারের মোট দাম কত, 3টি রাবার, একটি রাবারের দাম, একটি রাবারের দাম কত, রাবারের দাম হচ্ছে z, একটি রাবারের দাম হচ্ছে z টাকা। এবার বলছে কয়টি রাবার, 3টি রাবার, 3টি রাবারের মোট দাম z গুণ 3 সমান 3z টাকা। এবার এখানে বলছে যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা এখানে লিখতে পারি 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, এখানে আমরা সরাসরি লিখতে পারি মোট দাম সমান 8y প্লাস 3z। এভাবে আমরা শেষ লাইনে এটা লিখতে পারি, যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3z। ঠিক একইভাবে 10টি খাতা, একটি খাতার দাম x টাকা হলে 10টি খাতার দাম 10x। 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, 5টি পেন্সিলের দাম 5y এবং দুইটি রাবারের মোট দাম, একটি রাবারের দাম কত, z টাকা, তাহলে দুইটি রাবারের দাম 2z। তো এটাকে যদি আমরা সরাসরি করি, এরকম ভাবে অধ্যায় দিয়ে লিখি 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম সমান
10x প্লাস 5y প্লাস 2z এভাবে করা যায়। একটু তোমরা বিস্তারিত লিখে নিলে খুবই সহজ অঙ্ক। এরপর 7 এর খ দেখি আমরা, এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? তো এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম হবে 5x টাকা। খুবই সহজ, কিন্তু এখানে একটুখানি ভিন্ন বা একটু বুদ্ধি যাচাই করা হয়েছে। 2 নম্বরে 12টি কলার দাম কত? আমরা জানি যে এখানে এক হালি মানে 4টি কলার দাম দেয়া আছে। তাহলে এখানে আমরা এটা যদি একটু করে দেই, এখানে 4টি সমান 1 হালি, অতএব একটি সমান 1/4 হালি, অতএব 12টি সমান 1 গুণ 12 বা 4 সমান 3 হালি। আমরা 3 হালি পাইলাম। এবার লিখতে পারি যে এক হালি কলার দাম x টাকা, অতএব 3 হালি কলার দাম কত? মানে এক হালি কলার দাম x টাকা, 3 হালি কলার দাম x গুণ 3 সমান 3x টাকা। এটা হচ্ছে অধ্যায়ের মোটামুটি 7 দাগ পর্যন্ত অঙ্ক। তো আমি আশা করব এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা পারবে, বা এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং কোনো রকম যদি অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্টস করবে, এবং তোমাদের সমস্যাগুলোকে নিচে বলে দিবে যে স্যার আমি এখানে বুঝতেছি না। তুমি কমেন্টসে অথবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আর করোনার এই মহামারীর সময়ে সবাই সতর্ক থাকো, মাস্ক ব্যবহার করো, 20 সেকেন্ডে হাত ধোয়ার যে নিয়মগুলো করোনার সময়ে সরকারের যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো অনুসরণ করে চলো। বাসায় থেকে পড়াশোনা করো এবং নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখার জন্য সতর্ক করো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি মিরাজ হোসেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।